হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাচ্ছি। আজকে আমি করাবো 65 নম্বর ক্লাস, যেটি 6 সেপ্টেম্বর ফার্স্ট শিফটে হয়েছিল। তো তোমরা যারা 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তো পরীক্ষা দেওয়ার আগে এই প্রশ্নপত্রগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কারোর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নগুলো। দ্য গাইড 1958 সালে ইংরেজি ভাষায় লেখা উপন্যাস। এই উপন্যাসের লেখককে? দ্য গাইড এই উপন্যাসটির লেখককে, যেটি ইংরেজি ভাষায় লেখা হয়েছিল 1958 সালে। তো এটি লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণের লেখা দ্য গাইড। ঠিক আছে, আর কে নারায়ণের লেখা দ্য গাইড। ভারতের পশ্চিম উপকূলে মুম্বাই থেকে গোয়া পর্যন্ত প্রসারিত এলাকা ড্যাশ নামে পরিচিত। ভারতের পশ্চিম উপকূলে বোম্বাই থেকে গোয়া পর্যন্ত প্রসারিত এলাকা কি নামে পরিচিত? তো এটি কোঙ্কণ উপকূল নামে পরিচিত। কোঙ্কণ উপকূল নামে পরিচিত। গোয়া থেকে মুম্বাই পর্যন্ত উপকূল কোঙ্কণ উপকূল নামে পরিচিত। গুজরাট থেকে মুম্বাই উপকূল কাথিয়াওয়াড়া উপকূল। মালাবার উপকূল কেরালা রাজ্যে অবস্থিত এবং করমণ্ডল উপকূল পূর্ব তামিলনাড়ু রাজ্যের বিস্তৃত উপকূলীয় সমভূমি। ঠিক আছে, তো করমণ্ডল উপকূল হচ্ছে পূর্ব তামিলনাড়ু রাজ্যের বিস্তৃত উপকূল সমভূমি। মালাবার উপকূল কেরালা রাজ্যের উপকূল এবং কাথিয়াওয়াড়াবার উপকূল হচ্ছে গুজরাট থেকে বোম্বাই উপকূল। ঠিক আছে, নিম্নলিখিত কোন আত্মজীবনীটি সংশ্লিষ্ট ক্রিকেটের সাথে সঠিকভাবে মেলে না? দেখো, একদিকে আত্মজীবনী এবং একদিকে ক্রিকেটের নাম দেওয়া আছে, তো কোনটি সঠিক নয়? দেখো, প্লেয়িং ইট মাই ওয়ে, এটি ভিভিএস লক্ষ্মণ লিখেছেন। তো প্লেয়িং ইট মাই ওয়ে এটা কে লিখেছেন? তো এটা লিখেছেন শচীন টেন্ডুলকার। তো এটা কিন্তু সঠিক নয়। তো মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক বই প্লেয়িং ইট মাই ওয়ে, তো এটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, তো এখানে লেখা রয়েছে প্লেয়িং ইট মাই ওয়ে ভিভিএস লক্ষ্মণ, এটা হবে না, এটা হবে শচীন টেন্ডুলকার। আর বাকিগুলো দেখো, দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক যুবরাজ সিং, এটা সঠিক। স্টেট ফ্রম দ্য হার্ট কপিল দেব। ক্রিকেট ডিলাইটফুল মুস্তাক আলী। তো পরবর্তী তিনটে সঠিক, তো সঠিক নয় প্লেয়িং ইট মাই ওয়ে ভিভিএস লক্ষ্মণ। এল নিনো বলতে কি বোঝায়? এল নিনো বলতে বোঝায় গরম জলের প্রবাহ। এল নিনো বলতে বোঝায় গরম জলের প্রবাহ। দেখো, এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এবং পশ্চিম উপকূলে খরার প্রাদুর্ভাব ঘটে। তো যে বছর প্রশান্ত মহাসাগরে এল নিনো সৃষ্টি হয় সে বছর কিন্তু ভারতবর্ষে প্রচুর খরা প্রাদুর্ভাব ঘটে। ঠিক আছে, আর এল নিনোকে বলা হয় দুষ্টু ছেলে। এল নিনোকে বলা হয় দুষ্টু ছেলে। কোথায় 13তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? কোথায় 13তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে এই খেলাটি হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে
রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে। কোন অনুচ্ছেদে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে যে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ ৭৪। অনুচ্ছেদ ৭৪-এ বলা রয়েছে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে। দেখো, অনুচ্ছেদ ৭৫-এ বলা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন প্রণালী। অনুচ্ছেদ ৭৬ ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে। অনুচ্ছেদ ৭৭ কেন্দ্রীয় সরকারের কার্যপ্রণালী বা শাসন প্রণালী। অনুচ্ছেদ ৭৮ প্রধানমন্ত্রী কর্তব্য রাষ্ট্রপতিকে সরকার বা মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা। অনুচ্ছেদ ৭৯ পার্লামেন্টের গঠনতন্ত্র। অনুচ্ছেদ ৮০ রাজ্যসভার গঠন প্রণালী। অনুচ্ছেদ ৮১ লোকসভার গঠন প্রণালী। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য? নিচের কোনটি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য? তো সঠিক উত্তর হবে আর্থিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য দূরীকরণের জন্য প্রচার। আর্থিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য দূরীকরণের জন্য প্রচার, এটা বলা রয়েছে, এটা উদ্দেশ্য হলো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটের। ঠিক আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য দূরীকরণের জন্য প্রচার। ড্যাশ গুয়াহাটির কামাখ্যা মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি প্রতি বছর বর্ষাকালে বা বর্ষার ঋতুতে অনুষ্ঠিত হয়। এটা ইংরাজিতে জুন মাসে, যখন মন্দিরটি তান্ত্রিক আচারের জন্য 3 দিনের জন্য বন্ধ থাকে। এখানে কোন উৎসবের কথা বলা রয়েছে? তো সঠিক উত্তর হবে অম্বুবাচী উৎসব। অম্বুবাচী উৎসব এটি গুয়াহাটির কামাখ্যা মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। দেখো, অসমের কামাখ্যা মন্দিরের এই উৎসবটি পালন করা হয় আষাঢ়ের 7 তারিখ থেকে 10 দিনের জন্য এই পার্বণ পালন করা হয়। উড়িষ্যায় অম্বুবাচী পার্বণকে রজ উৎসব বলে বর্ণনা করা হয়। তো উড়িষ্যায় এই অম্বুবাচী উৎসবকে কী বলা হয়? রজ উৎসব বলা হয় উড়িষ্যায়। তো একই প্রশ্ন দেখো, আবার রিপিট হয়েছে, কামাখ্যা মন্দির কোন শহরে অবস্থিত? তো আগে এসেছিল কামাখ্যা মন্দিরে কোন উৎসবটি হয়, এখন এসছে কি কামাখ্যা মন্দির কোন শহরে অনুষ্ঠিত হয়, শহরে অবস্থিত। তো কামাখ্যা মন্দির এটি অসমের গুয়াহাটি শহরে অবস্থিত। তো গুয়াহাটি শহরে অবস্থিত কামাখ্যা মন্দির। আসামের গুয়াহাটি শহরে অবস্থিত কামাখ্যা মন্দির, যেখানে অম্বুবাচী উৎসব পালন করা হয়ে থাকে। নিচের কোন বিবৃতিটি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করা হয়? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট বা MFI সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে কোনটি? তো সংজ্ঞায়িত করে, দেখো, MFI হলো একটি অলাভজনক সংস্থা যা অল্প আয়ের ব্যক্তি এবং ছোট ব্যবসায়ের আর্থিক পরিষেবা প্রদান করে। তো MFI একটি অলাভজনক সংস্থা যার উদ্দেশ্য অল্প আয়ের ব্যক্তি এবং ছোট ব্যবসা আর্থিক পরিষেবা প্রদান করা। ঠিক আছে, তো অল্প আয়ের যে সমস্ত ব্যক্তি রয়েছে এবং ছোট যে ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তাদের আর্থিক পরিষেবা প্রদান করা এই MFI এর উদ্দেশ্য। মার্চ 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্স কোন দলকে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগ জিতেছে? মুম্বাই ইন্ডিয়ান্স মার্চ 2023 সালে কোন দলকে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগ জিতেছে? তো সঠিক উত্তর হবে দিল্লি ক্যাপিটাল। দিল্লি ক্যাপিটালকে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স 2023 সালে মহিলা প্রিমিয়ার লিগ জিতেছে। অপরদিকে 2024 সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মহিলা, ঠিক আছে, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মহিলা দল মহিলা প্রিমিয়ার লিগ জিতেছে। এটাও কিন্তু দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে।
তো দিল্লি ক্যাপিটালসকে প্রথম 2023 সালে পরাজিত করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, এবং 2024 সালে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 2024 সালে মহিলা প্রিমিয়ার লিগ জিতেছে। ড্যাশের সঙ্গী মুখোয়াতে, ড্যাশের সঙ্গী মুখোয়াতে নৃত্য মিথ্যার উপরে সত্যের বিজয় উৎসব উদযাপন করে। ঠিক আছে, ড্যাশের সঙ্গী মুখোয়াতে নৃত্য মিথ্যার উপরে সত্যের বিজয় উদযাপন করে। নৃত্যটির নাম দুটি সিংহের মুখোশ থেকে উদ্ভূত হয়েছে, যা দুটি নর্তকীর দ্বারা পরিধান করা হয়, যারা ভগবান বিষ্ণুর একটি দিক নরসিংহের প্রতিনিধিত্ব করে। তো দেখো, তোমাদের কিন্তু এত বড় একটা প্রশ্ন এসছে, তো তোমরা প্রশ্নকে দেখে ঘাবড়াবে না। এখানে তোমরা প্রথমে দেখবে, দেখো সঙ্গী মুখোয়াতে, সঙ্গী মুখোয়াতে নৃত্য কোন রাজ্যে, এটা জানলেই হবে। তো সঠিক উত্তর কী হবে? সঙ্গী মুখোয়াতে। তো এটা কিন্তু মহারাষ্ট্রের একটি নৃত্য। ঠিক আছে, সঙ্গী মুখোয়াতে একটি মহারাষ্ট্রের নৃত্য। তো আমাদের এতটা পড়ে আমাদের সময় নষ্ট হবে অনেক। ঠিক আছে, তো আমরা অতটা দরকার নেই। তো তোমরা কিন্তু এই সঙ্গী মুখোয়াতে এইটুকু করলেই হয়ে যাবে। তো এটাও কিন্তু একটা এসএসসির তরফ থেকে সময় নষ্ট করার বুদ্ধি। তো তোমরা এটাকে কিন্তু একটু খেয়াল রাখবে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে ইউরোপীয় থিয়েটারকে উপযোগী করে নৃত্যের সমন্বয়ের শৈলী তৈরি করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে সবচেয়ে বেশি পরিচিত? ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে ইউরোপীয় থিয়েটারকে উপযোগী করে নৃত্যের সমন্বয়ে শৈলী তৈরি করার জন্য নিম্নলিখিতর মধ্যে সবচেয়ে কে বেশি পরিচিত? তিনি হলেন উদয় শঙ্কর। তিনি হলেন উদয় শঙ্কর। ঠিক আছে, উদয় শঙ্কর। তিনি কিন্তু উদয় শঙ্কর ইউরোপীয় এবং ভারতীয় নৃত্যের সমন্বয় সৃষ্টি করেছিলেন। ইউরোপীয় নৃত্য এবং ভারতীয় নৃত্যের একটি সমন্বয় স্থাপন করেছিলেন এই উদয় শঙ্কর। কোথায় 1928 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 সালে প্রতিষ্ঠা হয়। তো কোথায় হয়েছিল? তো এটি হয়েছিল দিল্লিতে। দিল্লিতে 1928 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। দেখো, দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে, যার বর্তমান নাম অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, তো দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে অনুষ্ঠিত সভায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। কোন প্রক্রিয়াকে কখনো কখনো হ্রাস বিভাজন বলা হয়? কারণ একটি শুক্রাণু এবং ডিম্বাণু গঠনের জন্য ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিক সংখ্যার অর্ধেক কমে যায়। তো কোন প্রক্রিয়াকে কখনো কখনো হ্রাস বিভাজন বলা হয়? তো সঠিক উত্তর হবে মিওসিস বিভাজনকে। মিওসিস প্রক্রিয়াকে কখনো কখনো হ্রাস বিভাজনও বলা হয়। মিওসিস প্রক্রিয়াকে কখনো কখনো হ্রাস বিভাজনও বলা হয়। কারণ কি? কারণ হলো এখানে একটি শুক্রাণু এবং ডিম্বাণু গঠনের জন্য ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিকের থেকে অর্ধেক কমে যায়। কোন রাসায়নিক উপাদানের পারমাণবিক সংখ্যা 35, যার সঙ্গে তীব্র জ্বলন্ত গন্ধযুক্ত গাঢ় লাল বাদামি তরল রয়েছে? তো কোন রাসায়নিক উপাদানের পারমাণবিক সংখ্যা 35, যার সঙ্গে তীব্র জ্বলন্ত গন্ধযুক্ত গাঢ় লাল বাদামি তরল রয়েছে? তো রাসায়নিক উপাদানের নাম কি? তো সঠিক উত্তর হবে ব্রোমিন। তো ব্রোমিন যার পারমাণবিক সংখ্যা 35, যার সঙ্গে তীব্র জ্বলন্ত গন্ধযুক্ত গাঢ় লাল বাদামি তরল রয়েছে। দেখো, ব্রোমিনের প্রতীক হচ্ছে Br, পারমাণবিক সংখ্যা 35, গ্রুপ 17, এটি একটি হ্যালোজেন মৌল, পিরিয়ড 4 আর ব্লক P ব্লক। আর ইলেকট্রিক বিন্যাস হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2, 8, 18, 7, 2, 8, 18, 7, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। পাকিস্তান কোন সালে কবাডি বিশ্বকাপ জিতেছিল? কোন সার্কেল স্টাইলে? পাকিস্তান কোন সালে কবাডি বিশ্বকাপ জিতেছিল সার্কেল স্টাইলে?
সঠিক উত্তর হবে 2020 সালে। তারা ভারতকে পরাজিত করে এই কবাডি বিশ্বকাপ জিতেছিল। আর কবাডিতে প্রতি দলে 7 জন করে খেলোয়াড় মাঠে নামে। তো কবাডি খেলায় প্রতিটি দলে 7 জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। উত্তর দক্ষিণ করিডর, যা গোল্ডেন চতুর্ভুজের সুপার হাইওয়েগুলির একটি অংশ, নিম্নলিখিত ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করে? তো উত্তর দক্ষিণ করিডর কোন দুটি স্থানকে যুক্ত করে? তো এটি যুক্ত করে শ্রীনগর এবং কন্যাকুমারীকে। শ্রীনগর এবং কন্যাকুমারীকে উত্তর দক্ষিণ করিডর, যা গোল্ডেন চতুর্ভুজের সুপার হাইওয়েগুলির একটি অংশ। ঠিক আছে, তো শ্রীনগর এবং কন্যাকুমারী এটা উত্তর এবং দক্ষিণ করিডোরকে সংযুক্ত করে। সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে কোন সম্প্রদায়ের জন্য রাস্ত গোপ্তার পত্রিকা শুরু হয়েছিল? রাস্ত গোপ্তার পত্রিকাটি কোন সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? তো এটি ফার্সি। সঠিক উত্তর হবে ফার্সিদের ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে এই রাস্ত গোপ্তার পত্রিকা শুরু হয়েছিল। 26শে জানুয়ারি সংবিধানের উদ্বোধনের তারিখ হিসাবে নির্বাচিত হয়, কারণ 1930 সালে এই একই তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রকাশ করেছিল কি? আমরা জানি 1950 সালের 26শে জানুয়ারি সংবিধানের তারিখ বা সংবিধান কার্যকর হয়েছিল। এর কারণ কি? কারণ 1930 সালের একই তারিখে বা 26শে জানুয়ারি তারিখে জাতীয় কংগ্রেস প্রকাশ করেছিল কি? পূর্ণ স্বরাজ আন্দোলন। পূর্ণ স্বরাজ আন্দোলন, ঠিক আছে, পূর্ণ স্বরাজ আন্দোলন করেছিল। উত্তরপ্রদেশ সরকার দুগ্ধ উৎপাদকে সাহায্য করার জন্য কোন প্রকল্প চালু করেছে? উত্তরপ্রদেশ সরকার দুগ্ধ উৎপাদকদের সাহায্য করার জন্য কোন প্রকল্প চালু করেছে? তো সঠিক উত্তর হবে নন্দবাবা মিল্ক মিশন। উত্তরপ্রদেশ সরকার দুগ্ধ উৎপাদকদের সাহায্য করার জন্য নন্দবাবা মিল্ক মিশন প্রকল্প চালু করেছে। দেখো, উত্তরপ্রদেশের দুধ উন্নয়ন ও দুধ উৎপাদনের ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় রাজ্যে পরিণত করার জন্য রাজ্য সরকার 1000 কোটি টাকা ব্যয়ে নন্দবাবা মিল্ক মিশন প্রকল্প চালু করে। ঠিক আছে, রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতির বা ডিপিএসপির উৎস কী? তো আমরা জানি রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এছাড়া ভারত শাসন আইন 1935 থেকে 35 হলো রাজ্য পরিচালনা নির্দেশমূলক নীতির উৎস। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইন থেকে হলো রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতির উৎস। তো ডিপিএসপি এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, যেটা ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 36 থেকে 51 এবং ভাগ 4-এ কিন্তু বলা রয়েছে। ডিপিএসপি সাধারণত 3 প্রকারে শ্রেণীবদ্ধ। কি কি? সমাজতান্ত্রিক নীতি, গান্ধীবাদী নীতি এবং উদার বুদ্ধিজীবী নীতি। তো সমাজতান্ত্রিক, গান্ধীবাদী এবং উদার বুদ্ধিজীবী নীতি। আগস্ট 2021 অনুযায়ী সঙ্গীত নাটক একাডেমি কতগুলি শাস্ত্রীয় নৃত্যকে স্বীকৃতি দিয়েছে? তো আগস্ট 2021 অনুযায়ী সঙ্গীত নাটক একাডেমি 8টি নাচকে শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি দিয়েছে। আর মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী ভারতের শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা 9টি। তো মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা 9টি, কারণ মিনিস্ট্রি অফ কালচার এরা কিন্তু ছৌ নাচকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি 8টি নাচকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে। তো দেখো, ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঠিক আছে, ওড়িশি উড়িষ্যা, কথাকলি কেরালা, সাত্রিয়া আসাম, মণিপুরি মোহিনীঅট্টম কেরালা। ঠিক আছে,
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021-22 অনুযায়ী ভারত 191টি দেশের মধ্যে কততম স্থানে রয়েছে? তো 191টি দেশের মধ্যে ভারত রয়েছে 132-এ। এছাড়াও যদি দেখি 2023-24 অনুযায়ী হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কিন্তু 134। তো 2023-24 কিন্তু ভারত রয়েছে 134 নম্বর স্থানে। আর প্রথম স্থান অধিকার করে নরওয়ে, এরপরে রয়েছে আয়ারল্যান্ড এবং সুইজারল্যান্ড। মূলত তিনটি ক্ষেত্রের উপর বিচার করে এই মানব উন্নয়ন সূচক বা HDI গঠিত হয়। কেমন? জন্মের সময় আয়ু, জ্ঞান বলতে বিদ্যালয়ের গড় বছর এবং স্কুলে পড়ার প্রত্যাশিত বছর, এবং মাথাপিছু মোট আয়, মাথাপিছু মোট জাতীয় আয়। এই তিনটির উপর নির্ভর করে কিন্তু এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্রম সাজানো হয়। কোন ভারতীয় সঙ্গীত কিংবদন্তিকে ত্রিমুখী, পঞ্চমুখী, সপ্তমুখী, নবমুখীর মতো তালা রচনা করার কৃতিত্ব দেওয়া হয়? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে এম বালাকৃষ্ণন সঠিক উত্তর হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আবার দেখা হবে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।